আসসালামু আলাইকুম। আমি তোমাদের অঙ্ক স্যার ইব্রাহিম আনসারি। তোমাদের আজকে ক্লাস 10-এর 13 নম্বর চ্যাপ্টার ভেদ, পেজ নাম্বার 186, এই চ্যাপ্টারটা আজকে তোমাদের বোঝাবো, এখান থেকে অঙ্ক করাবো। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ভেদ চ্যাপ্টার 186 পেজ। এই পেজটা তোমরা বার করো, বইটা বার করো, বইটা বার করে দেখো ভেদ চ্যাপ্টারটা তোমাদের করতে যাচ্ছি আমি। এখানে হেডিং দিয়েছি, এখানে ভেদ অধ্যায় নম্বর 13। তো প্রথমে জানবে ভেদের সম্পর্কে ধারণা, ভেদ সম্পর্কে ধারণা লাগবে যে ভেদ কী জিনিস। প্রথমে এটা জানবে যে ভেদ কী জিনিস, ভ্যারিয়েশন জিনিসটা কী, ভ্যারিয়েশনটা কী জিনিস সেটা আগে তোমরা জানবে। তো ভেদ বোঝাতে গেলে প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে দেখো এদিকে প্রথমে বুঝে যে চলরাশি, এই চলরাশি ব্যাপারটা তোমাদের আগে আলোচনা করা হয়েছিল যে চলরাশি জিনিসটা কি। চলরাশি জিনিসটা হচ্ছে যে যেমন এক্স, ওয়াই, জেড এইসব বিষয়গুলোকে চলরাশি বলা হয়। তো এগুলো বলা হয় চলরাশি। আর ধ্রুবক চলরাশি কাকে বলে? চলরাশি হচ্ছে যার মানের পরিবর্তন হয় তাকে চলরাশি বলা হয়। আর ধ্রুবক যেটা হচ্ছে যার মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধ্রুবকটা কি? মানে পরিবর্তন হয় না, অর্থাৎ 2, 3, 4, 2 কোনোদিন 3 হবে না, বা 4 কোনোদিন 5 হবে না। চলরাশি এক্স একটা চলরাশি বলা হয়, অথবা একে অজ্ঞাত রাশি বলা হয়, বা অজানা রাশি এটাও বলা হয় চলরাশি। এবার ভেদ জিনিসটা জানতে গেলে প্রথমে আমরা বুঝবো যে ভেদ কি জিনিস। ভেদ জিনিসটা অ্যাকচুয়ালি ভেদের অর্থ করা যায় তো ভেদ মানে হচ্ছে পরিবর্তন। ভেদের আক্ষরিক অর্থ হচ্ছে পরিবর্তন। তো ভেদ পরিবর্তন কেমন পরিবর্তন, এই কিভাবে পরিবর্তন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হবে, সেটা হচ্ছে ভেদ। কোনো একটা নির্দিষ্ট নিয়ম, ম্যাথমেটিক্সে বলা যায় যে 2 বা ততোধিক চলরাশির যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ভেদ। 2 বা ততোধিক চলরাশির একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি পরিবর্তন করানো হয় তাহলে সেটাকে বলা হয় কি, ভেদ বা ভ্যারিয়েশন। যেমন যদি আমরা লিখি x = 3y, তাহলে এখানে বলতে পারি যে এখানে কিন্তু দুটো চলরাশি, দেখো যে দুটো চলরাশি, এখানে আছে একটা x আর একটা হচ্ছে y। তাহলে এখানে যদি আমরা y আর x এর মধ্যে একটা যে x টা y এর 3 গুণ, অর্থাৎ y এর কোনো একটা যদি মান নিই, y এর মানে 2 নিলাম, তাহলে x এর মান কত হবে? 6। তাহলে একটা পরিবর্তন আসছে। যেমন আমরা যদি এখানে y এর মান নিই, সাপোজ y এর মান 3 নিলাম, তাহলে x এর মান কত আসবে? 3 গুণিত 3 9, অর্থাৎ এখানে 3 গুণ করে মানটা এগোচ্ছে, যে একটা পরিবর্তন হচ্ছে। x এর মান পরিবর্তন হচ্ছে কার সাথে? y এর মান পরিবর্তন হচ্ছে বলে x এর মান পরিবর্তন হচ্ছে, যার কারণে এটা হচ্ছে যে বললাম যে কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে ভেদ। এখন ভেদের নিয়ম আছে, যেমন একটা নিয়ম আছে সরল ভেদ। ভেদের নিয়ম একটা হচ্ছে সরল ভেদ। প্রথমে আমরা সরল ভেদ সম্পর্কে জানবো। সরল ভেদটা কি জিনিস? সরল ভেদ সম্পর্কে আমরা যদি জানি, সাপোজ ধরে নাও যে কোনো একটা বেশি 2 কেজি আলুর দাম, হয়তো বললাম 2 কেজি আলুর দাম 20 টাকা, 2 কেজি আলুর দাম 20 টাকা। তাহলে 2 কেজি আলুর দাম 20 টাকা, তাহলে এখানে থেকে আমরা বলতে পারো 3 কেজি আলুর দাম কত হবে? এখানে দেখে বোঝা যাচ্ছে 3 কেজি আলুর দাম 30 টাকা হবে। তাই এর একটা কি, এখানে আলুর যেটা দাম, আলুর পরিমাণ আর আলুর দাম এর সঙ্গে এর একটা পরিবর্তন থাকবে। আলুর পরিবর্তন যদি দাম পরিবর্তন, আলুর পরিমাণ যদি পরিবর্তন হয় তাহলে এর দামটাও পরিবর্তন হবে। তাহলে একটা সাথে আরেকটা কি, একটা নিয়ম মেনে পরিবর্তন হবে। তাহলে 3 কেজি আলু, 2 কেজি আলুর দাম 20 টাকা, এরকম যদি 5 কেজি আলুর দাম, তাহলে কত আসবে? এখানে 50 টাকা। তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে যদি আমরা এটাকে x ধরি, ধরে নাও এটা x, আলুর দামটাকে x বলছি, যেহেতু আলুর দাম পরিবর্তন হচ্ছে, আর এটা y। তাহলে আমরা এখানে বার করতে যাই, সাপোজ এখানে আমরা x/y এই দুটোর অনুপাত বার করব।
অনুপাত যখন বার করতে যাবো তখন আমরা দেখবো যে 2/20 ইকুয়াল টু 1/10, এটাই এবার এর দ্বিতীয় পার্টে যে বার করি এর পরেরটাতে এখানে যদি x বার করি তাহলে এটাতে তখন আসবে 3/30, তাহলে কত আসছে এটা 1/10। আবার যদি আমরা 3 নাম্বারটা বার করি তাহলে এখানে x/y ইকুয়াল টু 5/50, তাহলে এটা কত আসছে 10। তাহলে এখানে লক্ষ্য করো যে এই যে একটা পরিবর্তন আছে প্রত্যেকটাতে। এখানে যখন আমরা দুটি জায়গার দাম 20 টাকা বললাম, তো এরকম ভাবে এটা আসছে যে x/y ইকুয়াল টু 1/10। এখানেও দ্বিতীয়টা x/y এই দুটো অনুপাত সমান হচ্ছে, তখন এদের অনুপাতটা কিন্তু প্রত্যেকটাতে মান একই আসছে। সুতরাং এখান থেকে বলা যায় যে এখানে আলুর পরিমাণ আর আলুর দাম এর যদি আমরা অনুপাত নিই তাহলে তার একটা অনুপাতটা যে মানটা আছে সেটা একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, তার মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। হতে পারে এখানে আলুর পরিমাণ পরিবর্তন হচ্ছে, ওর সাথে সাথে আলুর দামটাও পরিবর্তন হচ্ছে, কিন্তু তাদের অনুপাতটা পরিবর্তন হচ্ছে না, কারণ তার অনুপাতটা কি হলো কনস্ট্যান্ট, অর্থাৎ তাদের অনুপাত আমরা বলতে পারি x/y ইকুয়াল টু ধ্রুবক, এটা আসছে। তো যদি দুটো চলরাশি x ও y দুটো চলরাশি তাদের সাথে যে সম্পর্কটা, যে এখানে যদি এরকম হয় যে দুটো চলরাশির অনুপাত, তাদের দুটো চলরাশির যদি অনুপাত করি আমরা, আর যদি সেই অনুপাতটা কনস্ট্যান্ট আসে, তাহলে আমরা বলবো সেই চলরাশি দুটো একে অপরের সঙ্গে সরলভেদে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় সরলভেদ। এটা বলবো যে x y যদি এরকম হয় যে x/y ইকুয়াল টু ধ্রুবক আসছে, তাহলে আমরা বলবো এখানে যে x ও y এরা পরস্পর সরলভেদে আছে, x ও y পরস্পর সরলভেদে আছে। সরলভেদে আছে এটা বলা হয়। সেটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লেখার প্রসেস হচ্ছে x ভ্যারিয়েশন y, এটাকে ভ্যারিয়েশন সাইন বলা হয়। ঠিক আছে, x ভ্যারিয়েশন y এটাকে এইভাবে লেখা হয় যদি তাদের অনুপাতটা আসে, তাহলে সরলভেদ, বা এটাকে বলা হয় ডাইরেক্ট ভ্যারিয়েশন। আর এই যে এখানে কনস্ট্যান্ট এই যে ধ্রুবকটা এলো, তাদের অনুপাত বার করে x আর y এর অনুপাত বার করে যে ধ্রুবকটা এলো, সেই ধ্রুবকটা বলা হয় ভেদ ধ্রুবক। আর এই ধ্রুবকটা কোনো সময় 0 আসবে না, অর্থাৎ এর সময় আমরা k নিই, তাই জন্য বলতে পারি k নট ইকুয়াল টু 0, k একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমরা বলতে পারি। তো এটা হলো আমরা এই সরলভেদ। তাহলে সরলভেদ সম্পর্কে জানা গেল, সরলভেদটা কি। এবার আমরা বুঝাবো যেটা হচ্ছে যে ব্যস্ত ভেদ। সরল ভেদের যে ভেদের একটা অংশ যেটা হলো যে সরল ভেদ, এবার বোঝাবো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদটা কি? সরল ভেদ বললাম যে ভেদ কাকে বলে, ভেদটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে, মানে নির্দিষ্ট একটা নিয়মের সাথে পরিবর্তন হবে। এখন ভেদ কথার অর্থ হচ্ছে পরিবর্তন, কিন্তু অঙ্কের ভিতরে যে ভেদটা, এই ভেদটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে যে পরিবর্তনটা দেখা দেবে সেটা হচ্ছে ভেদ। তো এবার এখানে ব্যস্ত ভেদটা যদি আমরা ভাবি তাহলে ব্যস্ত ভেদ সেটা কেমন, কোন লোকে ব্যস্ত ভেদে বলা হবে, কোন সম্পর্কগুলোকে, কোন পরিবর্তনকে ব্যস্ত ভেদ বলা হয়। পরিবর্তন, তো একটা পরিবর্তন সরলভেদ হলো। এবার হচ্ছে ব্যস্ত ভেদ যেমন যদি আমরা ধরে নিই যে 5 জন লোক একটা পুকুর কাটবে, দেখা হলো যে 5 জন লোকের পুকুরটা কাটতে 15 দিন আর কি সময় লেগেছে, 5 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে এখানে আমরা এটাকে x ধরছি, যে চেঞ্জ করবো, এটা y ধরছি। তাহলে 5 জন লোকের 15 দিন সময় লাগবে একটা পুকুর কাটতে। যদি আমরা লোক সংখ্যা এখানে কমিয়ে দিই, সাপোজ 3 জন লোক করি, তাহলে পুকুর কাটতে কত জনের লাগবে? তাহলে 3 জন করি তো দেখা গেল যে আমার 25 দিন লাগবে। এখানে তোমরা অঙ্কটা করো, তাহলে এখানে ক্যালকুলেশন চলে আসবে যে এটা তো কত, এটা তো কত, এখানে ক্যালকুলেট করে 25 দিন চলে আসবে। মানে 5 এ কত, এটা দিয়ে ডিভাইড হবে, এই যদি সাইডে করা হয় তাহলে তোমাদের অটোমেটিক আসবে যে 5 এ 15, তাহলে 1 এ কত, 1 এ হচ্ছে 15 × 5, 3 এ কত 15 × 5 ডিভাইড বাই 3, এখানে কাটাকুটি করি তাহলে 5 হচ্ছে 25, তাহলে এটা আসছে, এখানে 25 আসছে। এরকম করে যদি আমরা এটা নিলাম, যদি 2 জন লোক যদি সে পুকুরটা কাটতো তাহলে কতদিন সময় লাগবে? তো 2 জন লোকের সময় লাগবে কতদিন সেটা আমাদের বলে দেখা গেল 2 জন লোকের সময় লাগলো 37.5 দিন, এরকম লাগবে। তাহলে
এটা বোঝা গেল। এই যে আমি x পরিবর্তনের সাথে সাথে y এর পরিবর্তন আসছে, তো এটা কিভাবে পরিবর্তন আসছে, কোন নিয়মে পরিবর্তন হচ্ছে, যেই নিয়মটার কথা এখানে বলা হচ্ছে সেইটাই হচ্ছে ব্যস্তভেদ। এই ব্যস্তভেদটা হচ্ছে এরকম যে এই নিয়মটা যে পরিবর্তন, সেই নিয়মটা একটা নিয়মে পরিবর্তন হচ্ছে যে x আর y এদের যদি গুণফলটা বার করি তাহলে আমরা দেখব যে 5 × 15 কত আসছে, 5 15 75। আচ্ছা দ্বিতীয়টা এটা বার করলাম, যদি দ্বিতীয়টা বার করি এটার ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে হবে x × y, এটা যদি বার করি সেটা কি আসছে 3 × 25 কত আসছে এখানে 75। যদি আমরা এর ক্ষেত্রে বার করি x × y তখন কত আসবে এটা 2 × 37 × 1 সমান 75। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আবার যে লোক সংখ্যা আর দিন সংখ্যা তাদের যদি আমরা গুণফলটা নিই তাহলে তার মানটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ধ্রুবক আসছে, মানে কনস্ট্যান্ট আসছে। তো এইসব যদি নিয়মগুলো করা যায়, যে এই নিয়মে যদি চলে যে তারা একে অপরের সাথে যদি গুণ করা হয়, তাদের যে দুটো চলরাশি x আর y তাদের পরিবর্তন এইভাবে হচ্ছে যে তাদের গুণফলটা ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট নিয়ম চলে এলো। হ্যাঁ, তাদের গুণফলটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে, তার গুণফলটা পরিবর্তন হবে না। যদি তারা একে অপরের পরিবর্তন হয় কিন্তু তারা গুণফলটা পরিবর্তন হবে না। তো এই যে একটা নিয়ম, সেই নিয়মটাকে বলা হয় ব্যস্ত ভেদ। ভেদের এই নিয়মটা বলা হয়, এই পরিবর্তনটা বলা হয় যে ব্যস্ত ভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন বলা হয় এটাকে, ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন। তোমরা বই বার করে দেখো, তোমরা বুঝতে পারবা যে ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন এটাকে বলা হয়। ঠিক আছে, এটা কিভাবে লেখা হয়, এখানে আমরা যেরকম পেলাম x × y ইকুয়াল টু, তাহলে এটা পেলাম ধ্রুবক কনস্ট্যান্ট, যেখানে k নট ইকুয়াল টু 0, k নট ইকুয়াল টু 0 এটা পেলাম। তাহলে x আর y এর গুণফলটা ধ্রুবক হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে তারা ব্যস্ত ভেদে আছে। সেটা কিভাবে লেখা হয়, সেটাকে লেখা হয় এরকম করে x ভ্যারিয়েশন 1/y, x ভ্যারিয়েশন 1/y। তার মানে যদি কোনো জায়গায় x ভ্যারিয়েশন 1/y এটা থাকে তাহলে সেটা ইমপ্লাই করবে যে x ইকুয়াল টু y ইকুয়াল টু x × y ইকুয়াল টু k। x ভ্যারিয়েশন 1/y এর ইমপ্লাই করবে x × y ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এ সব সময় এটাকে, এটা মানে এর অর্থ এটা বোঝায়, বা এর অর্থ এটাকে এইভাবে লেখা হয়, এটাকে এইভাবে লেখা হয়, প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে x আর y এর গুণফল যদি কে আসে, ধ্রুবক আসে, তাহলে আমরা এটাকে বলবো যে x y এর সাথে ব্যস্তভেদ আছে, এবং এটা হচ্ছে লেখার ধরন, লেখার একটা পদ্ধতি, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে লিখবা। যেমন যদি কেউ বলে যে x আর y এর কি এটা গুণ বার করছি, x আর এখানে যদি আমরা x আর গুণ করো, সেটা কিভাবে লিখতে হয়, গুণটাকে এটা লেখার পদ্ধতি আছে না নাই, যে আমরা এখানে গুণ চিহ্ন দিব, এখানে বোঝাবে এটা কি x আর y। সিমিলারলি ভাবে এই লেখার পদ্ধতিটা, এই যে x সমান x ভ্যারিয়েশন 1/y, এটা বোঝাচ্ছে y এর সাথে x এর একটা নিয়ম, যেটা হচ্ছে যেটা বলবো আমরা ব্যস্তভেদ, সেটা হচ্ছে লেখার এটা একটা পদ্ধতি, এটা জাস্ট লেখার একটা পদ্ধতি, এটা তোমরা মনে রাখতে হবে। যেমন 3 এর সাথে 4 যোগ, এটা লেখার পদ্ধতি কি, এই লেখার পদ্ধতি হচ্ছে 3 + 4, এটা আমরা লেখার পদ্ধতি, এটা কিন্তু মুখে বলছি 3 আর 5 এর যোগ, এটা হচ্ছে লেখার পদ্ধতি। সিমিলার ভাবে এটা হচ্ছে আমরা বললাম x × y ইকুয়াল টু ধ্রুবক। যদি এরকম আসে তাহলে সেটাকে কি হয়ে লিখবো আমরা x ভ্যারিয়েশন 1/y। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যস্তভেদ। এরপরে পরে তোমাদের যেটা আছে যে ব্যস্তভেদের পরে তোমাদের যেটা দেখানো হয়েছে যে ব্যস্তভেদ, আর এটা তো বলা হয়েছে যেখানে কি এটাকে বলা হয় ভেদ ধ্রুবক, এটাকে অশূন্য ভেদ ধ্রুবকও বলতে পারো অথবা শুধু ভেদ ধ্রুবক বলা যায়। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে জয়েন্ট ভ্যারিয়েশন, যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কি, যৌগিক ভেদটা হচ্ছে কেমন ধরনের যৌগিক ভেদ, যৌগিক ভেদ এই ব্যাপারটা আসবে জয়েন্ট ভ্যারিয়েশন, এই মানে কি ভাষাটাতে কিছু বোঝা যাচ্ছে তোমরা যে যৌগিক ভেদ অর্থাৎ বোঝা যাচ্ছে যে কিছুর সঙ্গে আবার অ্যাড হবে বা কিছু এখানে যোগ হবে বা সংযুক্ত হবে। তাহলে যৌগিক ভেদ এই ব্যাপারটা তোমাদের বোঝাবো না। এটা লিখো, লিখেছ? যৌগিক ভেদ,
যৌগিক ভেদটা কি? যৌগিক ভেদ হচ্ছে যে সাপোজ তিনটে চলরাশি নয় এক্স ওয়াই জেড, আমি তিনটে চলরাশি নিলাম। তিনটে চলরাশি এমন যে তাদের তিনটে চলরাশি যে এখানে আছে তারা একে অপরের সঙ্গে ভেদ যে পরিবর্তনটা এমন পরিবর্তন হয়েছে যে এক্স এর সঙ্গে ওয়াই এর একটা পরিবর্তন দেখা দিয়েছে, সেটা হচ্ছে বলছে এক্স ও ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। সাপোজ তোমাকে এটা বললো যে এক্স এর ওয়াই এর যে পরিবর্তন যে ভেদটা সেটা হচ্ছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, অর্থাৎ এক্স আর ওয়াই এর যদি অনুপাত করি সেটা আসবে আমার কনস্ট্যান্ট। এইটা সবসময় ইমপ্লাই করবে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কে। এমন নয় যে এক্স ভ্যারিয়েশন ওয়াই এটা ইকুয়াল টু এক্স কে ইনটু ওয়াই, এটা সমান এটা, অবশ্যই এটা সমান এটা লেখা যায়, বাট এটা কিন্তু ইমপ্লাই করে ডাইরেক্ট এটাকে, তাই তোমরা এটা সমান এটা ডাইরেক্ট লিখতে পারো, এটা সমান এটা ইমপ্লাই করবে। এর অর্থ এটাকে বোঝায় এক্স ভ্যারিয়েশন ওয়াই, এর অর্থ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, মানে কনস্ট্যান্ট, তাদের অনুপাতটা কি ধ্রুবক, এটা জানতে হবে। তাহলে এই জিনিসটা যদি বলি, এখানে আমি বললাম যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, আবার বলছি এক্স জেড এর সাথে সরল ভেদে আছে। তাহলে এখানে তো দুটো রিলেশন হলো, এখানে আমার তিনটে চলরাশি আছে। সাপোজ এর উদাহরণ দেওয়া যেতে পারে। সাপোজ মনে করো যে যে এই ব্যাপারটা ধরি আমরা, যখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বা কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরো, তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা দেখতে যাই, এখানে দেখা যাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমরা বললাম যে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাকে এক্স দ্বারা প্রকাশ করলাম, প্রস্থ ওয়াই দ্বারা, আর ক্ষেত্রফলটাকে জেড দ্বারা প্রকাশ করছি। তাহলে তার আমরা জানি জেড ইকুয়াল টু কি হয় এক্স ওয়াই, বা এটাকে আমি ক্ষেত্রফল ধরছি এক্স টাইম, আর এটা দৈর্ঘ্য, এটা লেন্থ, আর এটা ব্রেথ। যদি আমি উদাহরণটা করে দিচ্ছি তো বুঝাই, এক্স ভ্যারিয়েশন ওয়াই আর এক্স ভ্যারিয়েশন জেড, তাহলে এক্স এখানে ওয়াই এর সাথে কিভাবে আছে সরলভেদে আছে, আর এখানে জেড এক্স এর সাথে কিভাবে আছে সরলভেদে আছে। কিন্তু এখানে তাকে মনে করবে যখন ওয়াই এর সাথে সরলভেদে তখন কিন্তু জেড এর পরিবর্তন হবে না, জেড এর পরিবর্তন আসবে না, জেডটা কনস্ট্যান্ট। এখানে হবে এখানে জেড স্থির আর এখানে ওয়াই স্থির। যদি এরকম হয়, এটা হচ্ছে যৌগিক ভেদের সংজ্ঞা যে এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এইরকম যে এক্স সমানুপাতিক ওয়াই আর এক্স সমানুপাতিক জেড, যদি এখানে জেড স্থির অর্থাৎ ধ্রুবক আর এখানে ওয়াই স্থির, অর্থাৎ যখন এক্স এর সাথে জেড ভ্যারিয়েশন থাকবে তখন ওয়াই স্থির। এর কথা অর্থাৎ যদি এরকম হয় ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো যে এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ে পরিবর্তনশীল। তাহলে এটাকে বলা হবে, এটা হচ্ছে যৌগিক ভেদের সংজ্ঞা। তোমরা এটা বিবৃতি, এটা যৌগিক ভেদের উপপাদ্য, তোমরা এটা মুখস্থ করলাম, তোমাদের বইয়ে আছে দেখতে পারো। 192 পেজ বার করো, 192 পেজ বার করে তো যৌগিক ভেদের বিবৃতি আছে, ওটাকে তো মুখস্থ করবা। যৌগিক ভেদের বিবৃতিটা ওটা শর্ট কোশ্চেনে যদি আবার কোনো জায়গায় দেওয়া হয়, যৌগিক ভেদের বিবৃতিটা অবশ্যই তোমরা মুখস্থ করবা, ওখানে দাগ বেরিয়ে দিতে পারো। উপরে আছে দেখো 192 পেজটা, উপরে দেখো লেখা আছে যৌগিক ভেদের উপপাদ্য কেবল বিবৃতি, যেটা লেখা আছে ওটা তোমরা অবশ্যই মনে রাখবা। এটা এক্সাম্পল যদি দিই সেটা কিভাবে হবে, যেমন বললাম তোমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বললাম, তার আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে ধরে নাও এ এরিয়া দ্বারা প্রকাশ করলাম, আর তার দৈর্ঘ্যটাকে লেন্থ দ্বারা, আর তার প্রস্থটাকে ব্রেথ, এই অক্ষরটা ট্রেস করলাম। তা আমরা এখানে বলতে পারি যে যদি তার ক্ষেত্রফলটা, আমরা এমনিতে জানি যে যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রফলটা কি হবে, বাড়বে না? দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে, বাড়বে। তখন কি হয়, তখন প্রস্থ আমার স্থির। যেমন একটা যদি এখানে নিই, আমি হয়তো এটা নিলাম এট ফার্স্ট, এটা হয়তো আমি এল আর এটা বি নিলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে এটা যে এরিয়া, এখানে যে আমার এরিয়া আসবে, যদি এখান থেকে আমি যদি এটা দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিই, এভাবে বাড়িয়ে দিই, প্রস্থ আমার একই থাকলো, তাহলে এখানে এলটা হয়তো বৃদ্ধি পেলো, কতটা যদি এল ড্যাশ, সাপোজ এল ড্যাশ বৃদ্ধি পেলে আর এটা ব্রিথ হলো, তখন কিন্তু আমার এখানে একটা আলাদা আসবে এফ ড্যাশের, এর মানে অটোমেটিক বাড়বে। তারপর এখানে যে অঞ্চলটা ক্ষেত্রফল মানে এই অঞ্চলটা বোঝাচ্ছে, এই অঞ্চলটাকে পৃষ্ঠের, তাহলে এই যে অঞ্চলটা অটোমেটিক বাড়ছে, তাহলে এখানে লেন্থ বাড়ার সাথে বাড়ছে, সুতরাং এটা কি বলবো আমি, তাহলে এটা হচ্ছে সরলভেদে আছে। আর
এখানে যদি দেখি আমরা যে এরিয়ার ক্ষেত্রে এখানে ব্রিথ, যদি আমরা এখানে এটাকে ওই এল না বাড়িয়ে আমরা এরকম ভাবে বাড়াতাম, ব্রিথটা যদি বাড়াই তাহলে ব্রিথটা অটোমেটিক পরে আবার হয়ে যাবে, এটা ব্রিথ, এটা হচ্ছে এল, তাহলে এটা এরিয়া এরকম দেখা যায়। তাহলে এখানে বলছে যে এই বৃদ্ধির সাথে ওটা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যখন এখানে কিন্তু আমরা দেখো যেখানে ব্রিথ বিটা কিন্তু চেঞ্জ হয়নি, এই ব্রিথ স্থির আছে, কিন্তু এটা কি পরিবর্তন হলো না, এলে পরিবর্তন করলাম, এলটা বৃদ্ধির সাথে এটা কি পেলো, বৃদ্ধি পেলো, কিন্তু প্রস্থটা কি আছে, ওটাই আছে, তাই জন্য এখানে প্রস্থ স্থির, অর্থাৎ এখানে বিটা কিন্তু আবার কি হবে, স্থির হবে, এখানে বি স্থির আর এখানে এল স্থির। যদি এরকম হয় তাহলে আমরা বলবো যে এই দুটোকে জয়েন্ট ভ্যারিয়েশন বলা হয় এ ভ্যারিয়েশন এল বি, অর্থাৎ এখানে কিন্তু উভয় পরিবর্তনশীল, অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, প্রস্থ যদি বৃদ্ধি পায় তো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখানে এল এন্ড বি এখানে উভয়ে কিন্তু পরিবর্তনশীল। এটা যেমন যৌগিক ভেদ এখানে বোঝা গেল। আর যদি বিশেষ কিছু থাকে তো অঙ্কের মাধ্যমে যদি ছুটে যায় তখন তোমাদের অঙ্কের মাধ্যমে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হবে, যদি অসুবিধা হয় তাহলে। কোষে দেখি 13, এটা বার করো 195 পৃষ্ঠা, যে একটা অঙ্ক দেখো তোমাদের যেটা দিয়েছে, কোষে দেখি 13 একটা অঙ্ক দেখো, যে একটা তোমাদের ছক করা আছে, ছকটা বই থেকে দেখো। এখানে দেখো যদি আমরা এখানে এ আর বি এদের যদি আমরা এখানে অনুপাত বার করতে যাই তাহলে এটা কি আসবে, দেখো মানে কি আসছে, এখানে আমরা করি 25/10, আর কত আসবে এখানে 5 × 10 আর হচ্ছে 25, তাহলে 5/2। এরপরে দ্বিতীয়টা বার করি, যদি এ বাই বি এখানে বার করি 30/12, কারণ কত 6 × 12 5 6 30, অর্থাৎ 5/2। দুটো বার করি তাহলে 45/18, 5 × 45 9 × 18। দুটো বার করি এখানে যখন আমি এই প্রথম অনুপাতটা এ এর মান প্রথমটা নিলাম, তার বি এর প্রথম নিলাম, তার অনুপাতটা বার করলাম, কাজও দিয়ে দ্বিতীয় ক্ষেত্রে তাই এলো, তৃতীয় ক্ষেত্রেও সেটা এলো, চতুর্থ নম্বর যেটা সেটার ক্ষেত্রেও ওটা এলো। আর এখানে a বাই b ইকুয়াল টু এখানে 5/2 5/2 5/2 প্রত্যেকটা কি আসছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে a বাই b ইকুয়াল টু ধ্রুবক। তাহলে যদি a বাই b ইকুয়াল টু ধ্রুবক হয় তাহলে আমি এখানে বলতে পারি যে এটা ইমপ্লাই হচ্ছে a ভ্যারিয়েশন b। তাই এটা কি সম্পর্ক হচ্ছে, তাহলে এখানে বলতে পারি a ও b এর মধ্যে a ও b তারা পরস্পর সরল ভেদে আছে। এখানে বলতে পারি যে a ও b পরস্পর সরল ভেদে আছে। আচ্ছা, এখানে কে এর মানটা কত, ধ্রুবকের মানটা এখানে হচ্ছে কে এর মান হবে 5/2, তাহলে এখানে ধ্রুবকের মান এবং ভেদ ধ্রুবকের মান হচ্ছে 5/2। এই একের অঙ্কটা বুঝতে পেরেছো? দেখো একের অঙ্কটার মতো দুইয়ের যে অঙ্কটা সেটা কিন্তু সেম। এখানে তোমরা এটাও চেক করবে যে এখানে তোমরা x × y করে চেক করবে। দুইয়ের অঙ্কটা যেটা আসবে সেটা তোমাদের তোমরা বাড়ি থেকে চেক করবে। দুইয়ের অঙ্কটা তোমরা একটা হোম কাজ নিতে পারো। দুইয়ের অঙ্কটা একের মতো করে চেক করবে, যেভাবে চেক করলাম ওইভাবে এখানে আমি অনুপাত করে চেক করলাম, তোমরা ওখানে চেক করবে x × y দিয়ে। দুইয়েরটা হিন্টস দিলাম
যে x ইনটু y, 2 এর অঙ্কটা x ইনটু y করে বার করবে, দেখবে প্রত্যেকটাতে কনস্ট্যান্ট আসছে। ঠিক আছে, ওটা করবে। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটাতে কোশ্চেনটা কি বলেছে দেখো, যে বিপিন কাপুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করি। কথাটা হচ্ছে যে এটা ঐকিক নিয়মে করানো যায় অঙ্কটা, কিন্তু তোমাদের এই অঙ্কটা ঐকিক না করে ভেদ তথ্য দেখে কিভাবে করবে। ভেদ তথ্য অর্থাৎ যেই নিয়মগুলো দেওয়া আছে সরল ভেদ, ব্যস্ত ভেদ, এদের সাহায্যে নিয়ে কীভাবে অঙ্কগুলো করবে। এর প্রসেসটা হচ্ছে প্রথমে তোমাকে এখানে দেখবে যে এখানে দেওয়া আছে, দেখো যে 25 মিনিটে 14 কিমি, তাহলে 5 ঘন্টায় কর, এটা তো ঐকিক নিয়মে করানো যায়, কিন্তু এখানে ঐকিক নিয়মে করবো না। এখানে আমাদেরকে উল্লেখ করে দিয়েছে ভেদ তথ্য প্রয়োগ করে। অর্থাৎ কোনো কোশ্চেনে যদি উল্লেখ না থাকে, হয়তো তোমাদের মাধ্যমিক যেই বোর্ডের কোশ্চেন হয়তো একটা কোশ্চেন যখন দিয়েছে, যদি ওরা মিস্টেকেন বা হয়তো এমন হয়েছে যে টাইপে উঠেনি, ভেদ তথ্য প্রয়োগ করে সমাধান করো, এটা টাইপে উঠেনি, তখন তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে করবা। কিন্তু ওখানে উল্লেখ করা যদি না থাকে তাহলে যা ইচ্ছা তোমরা করবা, কিন্তু যদি উল্লেখ করে দেয় যে ভেদ তথ্য প্রয়োগ করেই সমাধান করো, তাহলে তোমাদেরকে ভেদ তথ্য প্রয়োগ করে এটা হিসাব করতে হবে। তাহলে ভেদ তথ্য কীভাবে হিসাব করবে না, ভেদের সাহায্যে। ভেদের সাহায্যে প্রথমে আমরা ধরে নেব যেখানে দুটো জিনিস আছে, এখানে দেখো একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ আর সময় এখানে দুটো আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে অতিক্রান্ত পথে পরিবর্তন হবে। যদি সময় পরিবর্তন হয়, কেউ যদি 25 মিনিটে 14 মিনিট যায়, তাহলে 5 ঘন্টায় পথে যাবে, অর্থাৎ 25 মিনিটে যেই পথটা যাবে 5 ঘন্টায় আশা করছি তার থেকে বেশি পথ যাবে, এমনিতে বোঝা যাচ্ছে এটা। অর্থাৎ সময়ের সাপেক্ষে পথটাও বেড়ে যাবে। তো এটা এমনিতে বোঝা যাচ্ছে যে এটা সরল সম্পর্ক, আমরা এমনিতে জানি যেটা এরকম যদি কোনো নিয়ম হয় যে একটা বাড়ার সাথে সাথে আর একটা বাড়বে, তাহলে এটা এমনিতে বোঝা যায় এটা সরল সম্পর্ক। তাহলে এই ভেদের সাহায্যে কীভাবে করবে, প্রথমে এটাকে লিখে নাও। তো ঠিক আছে, এবার আমি এটাকে লিখাচ্ছি 3 নম্বর অঙ্কটা আছে। প্রথমে সময়টাকে আমরা মার্ক করে নিচ্ছি, এখানে সময়টাকে ধরে নিচ্ছি x, সময়টা সমান x ধরলাম, আর অতিক্রান্ত পথ ইকুয়াল টু y হচ্ছে x মিনিট, y কিমি। তাহলে আমরা এখানে দেখি যে এখানে আমরা লিখতে পারো যে সময় বাড়লে অতিক্রান্ত পথ বাড়বে, আবার সময় কমলে অতিক্রান্ত পথ কমবে। এই পুরো কথা তোমরা লিখতে পারো, অথবা এই কথাটা এত বড় কথা না লিখে তোমরা লিখতে পারো যে স্পষ্টতই সময় ও অতিক্রান্ত পথ পরস্পর সরল ভেদে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা যেহেতু হচ্ছে যে সময় বাড়লে অতিক্রান্ত পথ বাড়বে এবং আবার সময় কমলে অতিক্রান্ত পথ কমবে, তাহলে এখানে বলতে পারি সুতরাং সময় ও অতিক্রান্ত দূরত্ব পরস্পর সরলভেদে আছে, x ভ্যারিয়েশন y। এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা আগে বলেছিলাম যে x ভ্যারিয়েশন y যদি আসে, তাহলে এখান থেকে x ভ্যারিয়েশন y ইমপ্লাই করবে x ডিভাইড বাই y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে k ইজ ইকুয়াল টু y শূন্য ভেদ ধ্রুবক। k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখে রাখো।
বলেছে যদি 25 মিনিটে 14 কিমি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, এবার আমরা অঙ্কতে আসবো যে বইয়ের অঙ্কটাতে, যে 25 মিনিটে 14 কিমি, অর্থাৎ x এর মান যদি 25 হয় তাহলে y এর মান কত হবে? y এর মান হবে 14। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা তোমরা লিখে নাও। যেমন আমরা বইয়ে যাবো, যে বইয়ে প্রদত্ত কি বলছে, প্রদত্ত যখন x ইকুয়াল টু 25 তখন y ইজ ইকুয়াল টু কত? 14। x সমান 25 হয় তখন y ইজ ইকুয়াল টু কি হয়? 14 হয়। তার মানে অতএব এখানে x এর ভ্যালুটা এখানে বসাও, 25 14 সমান k। তাহলে এখানে এটা k মান চলে এলো। এখন তো আমরা 1 নং এ k সমান 25/14 বসিয়ে পাই, তাহলে x বাই y ইকুয়াল টু 25/14। তাহলে এটা একটা রিলেশন এলো, এটা একটা সম্পর্ক এলো। কার সম্পর্ক? তাহলে x ইকুয়াল টু 25 y বাই 14, এটা একটা আমার সম্পর্ক এলো। এটা হচ্ছে x ও y এর মধ্যে একটা সম্পর্ক। এই সম্পর্কে যদি আমরা এখানে k এর মানটা আমার জানা, যদি এখানে আমরা x এর মান বসাই তাহলে এখানে এই সম্পর্কটা, এই সম্পর্কে আমরা y এর মান বসাই তাহলে x এর মান পাবো। কিন্তু এখানে যেহেতু k কনস্ট্যান্ট আমার জানা নেই, অশূন্যভেদ ধ্রুবকটার মান প্রথমে তোমরা বার করবে। প্রসেসটা যেটা, যে প্রথমে অশূন্যভেদ ধ্রুবক যেটা আছে ধ্রুবক, এই কনস্ট্যান্টটা, অর্থাৎ তাদের মধ্যে যে একটা নির্দিষ্ট নিয়মের কথা বলেছি আমি, সেই নির্দিষ্ট নিয়মটা মেনে। আর এখানে কি, এখানে x বাই y ইকুয়াল টু অনুপাত করলে k হয়, অর্থাৎ y এর সঙ্গে k গুণ করলে x হয়। এই যে একটা নির্দিষ্ট নিয়ম, k এর এখানে ভ্যালুটা তোমরা প্রথমে কনস্ট্যান্ট ভ্যালুটা বার করে নেবে। এটা হচ্ছে পদ্ধতি, প্রত্যেকটা অঙ্কতে তাই। প্রথমে যে এটা ধরে নেবে, প্রথমে কোনটাকে x y এভাবে প্রকাশ করে নেবে, তারপর তাদের রিলেশনটা বার করবে যে তারা সরল ভেদে না ব্যস্ত ভেদে, ঠিক আছে। তারপরে সেখান থেকে এটা লিখবে, যেখান থেকে এই প্রশ্ন করে এটাকে নাম্বারিং করবে 1 নং। তারপরে প্রদত্ততে একটা, প্রত্যেকটা অঙ্কতে তোমাদের কিন্তু প্রদত্ত একটা দিবেই, ওরা একটা কেস দিবে, তোমাকে একটা কেস বার করতে বলবে। ওই যেমন এখানে এটা বলেছে যে 25 মিনিটে 14 কিমি, এটা একটা ব্যাপার যে ওরা x আর y এর মান একটা দিয়েছে, নেক্সটে তোমাদের x এর মান 5 ঘন্টা বলেছে, y এর ভ্যালুটা বার করতে হবে। সিনোরে 2 এর কোশ্চেনটাও তাই, যে 24 জন শিশুর মধ্যে যে সন্দেশ ভাগ করেছে, দেখো ওখানে একটা দিয়েছে, আর একটা ভাবে ওখানে 24 জন আর 5টি, 24 জন আর 5টি দিয়েছে। আবার বার করেছে 4 জন যদি কম হতো, অর্থাৎ 20 জন হতো, তাহলে কত? এটা একটা কেস ওই রকম ভাবে। তারপরে 3 তারিখ দেখতে পারো, ওখানে দিয়েছে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লাগে, তাহলে 15 দিনে কাটতে কতদিন সময় লাগবে? অর্থাৎ ওরা একটা লোকসংখ্যা x আর y প্রথমে একটা দিচ্ছে, তাহলে ওই x আর y এর ভ্যালু করে প্রথমে আমরা ওখানে বলতে পারি তো যে x যদি সময় ধরি, x সমান 18 হলে y, যখন x সমান 18 তখন y সমান 50, এটা বলতে পারি। দিয়ে ওখানে কে এর মানটা বার করতে পারবো। বার করার পরে আবার বলবো আমরা যখন, তাহলে এখানে কে এর মানটা বার করে প্রথমে এই রিলেশনটা তোমাদের অ্যাকাউন্টে বার করবে। এবার এই সমীকরণে, ঠিক আছে, এবার এখানে তুমি y এর মান বসাও, x এর মান পাবা, x এর মান বসাও, y এর মান পাবা। অর্থাৎ দ্বিতীয়তে যে মানটা আছে y এর মান, এখানে বলা আছে যে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবে। ঘন্টা অর্থাৎ সময়টা আমরা x ধরে করেছি, তো 5 ঘন্টা মানে 5 ঘন্টা প্রথমে এটাকে মিনিটে নিয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা ধরেছিলাম x সমান কি, x মিনিট ধরেছিলাম, সময় সমান x মিনিট ধরেছিলাম, সুতরাং এটাকে আগে মিনিটে নিয়ে যাবে। তাহলে এটা যদি মিনিটে নিয়ে যায় তাহলে কি আসবে? এখন এটাকে আমরা x এর মান যদি বসাবো, সেটা এখানে y সমান রিলেশনটা বার করব, y সমান এটাকে 14x, তাহলে y ইজ ইকুয়াল টু 14x ডিভাইড বাই 25। এখন যদি x সমান 5 × 60 অর্থাৎ 300 হয়, তাহলে y সমান 14 × 5 × 360। এখানে 5 ঘন্টা বলেছে, 5 ঘন্টাকে আমি মিনিটে প্রকাশ করলাম, ঠিক আছে। তার জন্য এটা হচ্ছে 300 না, তার এখানে মান ছিল এটা হয়, তাহলে y সমান আসবে 25। দেখে দাও, 5 5 25, 5 × 60, 14 সাথে 12 মতো
10 মিনিট। একশো 68। তোমার এবার এটা হয়ে গেল ভেদ তথ্যের সাহায্যে নির্ণয় করা। অতএব দেখো, অতএব 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন। 5 ঘন্টায় তিনি 168 কিমি এই অঙ্কটা হয়ে যাবে। এরকম করে তোমরা 2 এর অঙ্কটা করবে, ঠিক আছে? 2 এর অঙ্কটা করবে, 3 এর অঙ্কটা করবে। 2 এর অঙ্কটা দেখবে ব্যস্ত সম্পর্ক আসবে, 3 এর অঙ্কটাও ব্যস্ত সম্পর্ক আসবে। 2 আর 3 অঙ্কটা তোমরা হোম টাস্ক থাকলো, এগুলো করার চেষ্টা করবে, না পারলে তোমরা আমাকে জানাবে।